গাইস, খেলা করতে করতে বেলা হয়ে গেল। এবার সময় হয়েছে একটু ঘুমু করবার। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে আজকের জন্য গুড বাই। বাবা, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ যাও, তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো বাবা। সারা জীবন চেয়েছো আমি বড় চাকরি করি, প্রতিষ্ঠিত হই, আর এখন যখন সময় এসেছে তখন তুমি আমাকে এভাবে আটকে দিচ্ছ। বললাম তো, তুমি এখন প্রাপ্তবয়স্ক, উচিত অনুচিতের জ্ঞান তোমার হয়েছে। খুব বড় একটা সুযোগ এসেছে। এরকম সুযোগ কতবার আসে বলো তো? আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, আসবো তো। হ্যাঁ জানি, বছরে একবার কি তাও নয়। তা কি করব বলো তুমি? ব্যাঙ্গালোর থেকে কি রোজ আসা যায়? আর তাছাড়া তোমার কোনো সমস্যা হলে আমায় জানাবে। আশা করা যায় আমি নিজেই আমার সমস্যার সমাধান করতে যথেষ্ট। তোমাকে আমার জানাবার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা বেশ, আমি তবে আসি। জানলার গড়াদের কাছ থেকে সমুর বুটের শব্দ পাচ্ছিলাম। আজ সবকিছু কেমন যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এখন একলা একাকিত্বই সঙ্গী। মালিনীও চলে গেছে, 10টা বছর কেটে গেছে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল। বড় বাবু, আপনার খাবারটা কি ঘরে দিয়ে যাব? ওই টেবিলে খাবার রেখে যা, আমি খেয়ে নেব। বেশি দেরি করবেন না বাবু, খাবার যে ঠান্ডা হয়ে যাবে। তুই যা, বললাম তো খেয়ে নেব। লোকটা সারা জীবন খ্যাপাই রয়ে গেল। হায় ঈশ্বর। একটা হ্যাজাক আর খাবারের থালা নিয়ে বাড়ির পিছনের পুকুরের বাঁধানো সিঁড়িতে এসে বসলাম। মালিনীর কথা আজ বড্ড মনে পড়ছে। অনন্ত ভরা জ্যোৎস্নার নিটোলা আলোর নিচে মালিনীর স্মৃতি বিজড়িত এই হেমপুষ্প গাছটাকে আজ বড় মায়াময় লাগছে। এই গাছ মালিনীর খুব প্রিয় ছিল। ও চলে যাওয়ার পর এই গাছই ওর একমাত্র স্মৃতি হিসেবে বাড়িতে রয়ে গেছে। মৃদু বাতাসে ঝিরঝিরে গাছের এই ডালপালাগুলো বিষাদ মিশ্রিত কি এক অমোঘ টানে কাউকে যেন কাছে পেতে চাইছে। বড় বাবু, বল। আপনাকে তো আগেই বলেছি, পরশু আমার নাতনির বিয়ে। আজ রাতেই ট্রেন আছে বাবু। আমাকে এক্ষুনি বেরোতে হবে। ও, তুইও চলে যাবি? যা, ব্যাগপত্র নিয়ে এসেছিস দেখছি। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি 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 সব ব্যবস্থা করেই রেখে যাব। আপনার কোনো অসুবিধে হবে না বাবু। তা না হলে বাবু, মানে আপনিও আমার সাথে বাড়ি চলেন না, আমার নাতনিটাকে আশীর্বাদও করবেন। আপনার ভালোও লাগবে। এই পোড়ো বাড়িতে একা থাকবেন, তার চেয়ে বরং ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে বাবু। না রে সাধন, এখন আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে মন চায় না। আর শরীরের অবস্থাও আজকাল ভালো নেই। আমি এখানে থেকেই তোর নাতনিকে আশীর্বাদ করছি। তুই যা। আর দাঁড়া, এই নে, নাত জামাইকে আশীর্বাদ করি সেটা দিয়ে। কি এসবের আবার কি দরকার ছিল বাবু? কথা বাড়াস না। আচ্ছা ঠিক আছে। আর বাবু, একটা কথা, বিকেলের ঝড়ে কারেন্ট চলে গেছে, আজ আর আসবে বলে মনে হয় না। ওই বাড়ির দিকে গেলে লণ্ঠনখানা নিয়ে যাবেন কিন্তু। হেমপুষ্পের ঝরে যাওয়া পাতার উপর মচমচ শব্দ করে কেউ যেন এদিকে আসছে বলে মনে হলো। পিছন করে তাকাতেই দেখলাম
কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছে। জ্যোৎস্নার এক চিলতে কিরণ এসে পড়েছে লোকটার গায়ে মুখে। তাতেই দেখলাম মাথা ভর্তি কাঁচা পাকা চুল, চোখে একটা চশমা, বয়স আমার মতোই হবে। কে আপনি? ঠিক চিনলাম না তো। ভীষণ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি। আমাদের আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল, কিন্তু পথে গাড়িটা সমস্যা করায় সেটা ঠিক করতে গিয়ে এত রাত হয়ে গেল, পৌঁছতেও পারলাম না। আর এখন তো ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই। আজ রাতটা যদি আমাকে আর আমার স্ত্রীকে একটু আশ্রয় দেন তাহলে খুব উপকার হয়। লোকটার মুখটা কোথায় যেন দেখেছি বলে মনে হলো, নইলে এতটা চেনা লাগার তো কথা নয়। হঠাৎ লোকটার সাদা ভ্রুগুলোর নিচে থাকা উজ্জ্বল চোখ দুটো দেখে এক লাফে আমার স্মৃতি গিয়ে কড়া নাড়ল সেই 28 বছর আগেকার দিনগুলোতে। মনে পড়ে গেল 28 বছর আগেই হেমপুষ্প গাছটার জায়গায় আরো একটা ছোট বকুলের চারা ছিল। সোমদত্তা, আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। দীর্ঘ 8 বছরের আমাদের সেই মধুর সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদ। ওর বিয়ের দিনে শেষবারের মতো ওকে দেখেছিলাম, আর দেখেছিলাম এই লোকটাকে বর বেশে। তারপর থেকে আজ অবধি না ওকে দেখেছি নাই নাকি। আজ এতকাল পর আমি আর সেই অতীতের মুখোমুখি হতে চাই না। দাদা, শুনতে পাচ্ছেন দাদা? একটু আশ্রয় কি পাওয়া যাবে আপনার বাড়িতে? না, কোনো মতেই সম্ভব নয়। আপনি হুট করে এ বাড়িতে ঢুকে এলেন কি করে? সাধন, সাধন! কি এক্ষুনি বেরোতে হলো? অকম্মার ঢেকি খালি অকাজের বেলায় আছে। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন? এখানে থাকা হবে না, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, দুঃখিত। এরকম বলবেন না দাদা, আমার স্ত্রী খুব অসুস্থ, ওর ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার আছে। আর এই অঞ্চলটা খুব নির্জন, বিশেষ কোনো বাড়িও তো চোখে পড়লো না, তাই বাধ্য হয়েই আপনার কাছে আশ্রয় চাইছি। সোমদত্তা অসুস্থ? কি হয়েছে ওর? মনের মধ্যে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করলো। একই এত রাত, তার উপর আশপাশে সত্যি কোনো থাকার জায়গা নেই। আপনারা শুধু আজ রাতের জন্যই থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, শুধু আজকের রাতটাই, কাল সকালেই বেরিয়ে যাব দাদা। দরকার হলে আমি ভাড়া দিতেও রাজি আছি। না না না, টাকা পয়সা দিতে হবে না, আপনি আসুন। নিন, এই ঘরের চাবিটা রাখুন। এই যে হেরিকেনটাও নিন, জ্বালিয়ে নেবেন। কে বলেছে ধন্যবাদ জানাবো আপনাকে? আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমি তাহলে আগে একটু লাগেজগুলো আনি। হ্যাঁ হ্যাঁ, যান, চলুন, আমিও যাচ্ছি। সদরের সামনে এসে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে অস্পষ্ট একটা শতাব্দী পুরনো গাড়ির অবয়ব দেখলাম। তারপর দেখলাম সোমদত্তাকে। বয়সের ভারে সোমদত্তার যৌবনের সেই জৌলুস কোথায় যেন হারিয়ে গেছে। কপালে ভাঁজ পড়েছে। আজ এত বছর পরে আবার ওকে এরূপে দেখবো কখনো ভাবিনি। ও আসলে ভালো দেখতে পায় না তো, আর একে এই অন্ধকার, তাই ধরে ধরে নিয়ে আসতে হলো। আমি ওকে নিয়ে তাহলে ঘরে যাই। সোমদত্তার চোখের সমস্যা আমার অজানা নয়। হয়তো ওর চোখের সামনে সব কিছু ঝাপসা। নইলে আমার বাড়ি জানলে ও নিশ্চয়ই এ বাড়িতে থাকতে চাইতো না। দরজাটা দিয়ে দিন দাদা, আমাদের মালপত্র সব আনা হয়ে গেছে। একটু শুনুন তো, হ্যাঁ বলুন। আপনার নামটা? পিনাকি, পিনাকি চ্যাটার্জি।
আপনার নামটা? আমার নামটা না হয় নাই জানলেন। কাঠের আলমারিটা খুলে জামা কাপড়ের পিছনে লুকোনো গোপন দেরাজটা খুব কষ্ট করে খুলতে হলো। একটা পুরনো খাম বের করলাম। এই দেরাজের কথা কেউ কোনোদিন জানতে পারেনি। পুকুর পাড়ে হ্যাজাকের আলোটা বাড়িয়ে খাম থেকে সেই ছবিগুলো বের করলাম। তখন সদ্য কলেজ শেষ হয়েছে। সোমদত্তার সাথে আমার আলাপ পাড়ার থিয়েটার গ্রুপে। একটু একটু করে আমাদের সম্পর্কটা গাঢ় হয়েছিল। সোমদত্তা আমার কাছে ছিল একটা আলোর কিরণের মতো। তারপর কোথা থেকে কি যে হয়ে গেল আমার চোখের সামনে, কে জানতো এতদিন পর আবার এমন ভাবে ওর দেখা পাবো। খাম সমেত ছবিগুলোকে পাশে রেখে হ্যাজাকের আলো কমিয়ে দিয়ে চোখ বুঝলাম। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি। ঠিক সেই সময় শুনতে পেলাম সেই রবি ঠাকুরের গান। কানে আসতেই বুকের ভিতরে জেগে উঠল সে পুরনো অনুভূতি। ভালো করে খেয়াল করতেই দেখলাম লাল শাড়িতে চেনা ভঙ্গিতে আমার পাশে এসে বসেছে সোমদত্তা। সোমদত্তা, তুমি? কেন, তুমি খুশি হওনি? তোমার বাড়ি আর আমি চিনব না? এ বাড়িতে পা রাখার সাথে সাথেই বুঝতে পেরেছি এ বাড়ি আমার খুব পরিচিত। তুমি এখনো কি সুন্দর গাও। কিন্তু সোমদত্তা, তুমি যে এখানে এলে পিনাকি বাবু দেখতে পেলে খুব খারাপ ভাববেন। কেউ খারাপ ভাববে না। তা তুমি কেমন আছো বলো? হ্যাঁ, ভালো। তবে আজকে তোমাকে দেখে আমার পুরনো সেই ক্ষতটা আবার যেন টাটকা হয়ে উঠল। তুমি কেমন আছো সোমদত্তা? সোমদত্তা, কোথায় গেলে? হ্যাজাকের আলোটা বাড়িয়ে ওকে কোথাও দেখতে পেলাম না। উতলা হয়ে ওকে যখন খোঁজার চেষ্টা করছি, তখনই পশ্চিমের ঘরের কাছ থেকেই প্রচণ্ড কোলাহলের শব্দ। হুড়মুড়িয়ে সেদিকে ছুটলাম। এই ঘরেই তো পিনাকি বাবু আর সোমদত্তা থাকার ব্যবস্থা করেছিলাম। ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম কিছু কিছু কথা। আমার সাথে তোমার যাই শত্রুতা থাকুক না কেন, তা বলে তুমি চায়ে বিষ মেশাবে? কি আবল তাবল কথা বলছো? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কারোর চায়ে বিষ মেশাইনি। দেখো, তোমার সাথে আমার কোনো দিনও মিল হয়নি। তাই বলে আমার উপর এভাবে অযথা দোষারোপ করা যাবে না। সোমদত্তা এখানে? তাহলে আমার সামনে ওখানে কে বসেছিল? ছাড়ো ছাড়ো, আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হবে না। সারা জীবন তো এই পুরনো আশিকের কথাই ভেবে গেছো, এখন সত্যি সাহায্য। হ্যাঁ, বেশ করেছি। শোনো পিনাকি, আমি তোমাকে স্বেচ্ছায় বিয়ে করিনি। আমার বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। নাহলে তোমার মতো এত খারাপ একটা মানুষকে কে বিয়ে করত? সারা জীবন সন্দেহ করেছো। তোমাকে মেরে রেল লাইনে কাটা পড়েছি, তবু ভালো আমি মরে গেছি পিনাকি। এবার অন্তত তোমার এই অত্যাচারের হাত থেকে আমাকে মুক্তি দাও। কি বলছেন এইসব? মরে গেছে মানে? চরম উৎকণ্ঠা নিয়ে জানলার খড়খড়িটা খুলতে চোখ কপালে উঠে গেল আমার। হ্যারিকেনের আলোয় দেখলাম দুটো দেহ হাওয়ায় ভেসে একে অপরের সাথে বাক্যালাপ করছে। পিনাকি বাবুর পচা গলার দেহের অক্ষিকোটরের চোখের বদলে রয়েছে জমাট বাঁধা অন্ধকার।
দেখে আমার গা গুলিয়ে উঠল। জানলার কপাট ধরেও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথাটা অনবরত ঘুরছে। আজ এই জীবন সায়ান্নে এসেও এমন ভয়াল অভিজ্ঞতা আমার জীবদ্দশায় হয়নি। এক পা করে পুকুর পাড়ে এলাম। যা দেখলাম এখনো দু চোখে বিশ্বাস করতে পারলাম না। ধরেই নিলাম সেসব ভুল দেখেছি। পুকুর পাড়ে এখন হ্যাজাকটা মিটমিট করে চলছে। আর এবারও অন্ধকারের মাঝে খুব নম্রভাবে ঘোমটা দিয়ে সোমদত্তাকে বসে থাকতে দেখলাম। সোমদত্তা, এই সোমদত্তা, তুমি এখানে? তাহলে ওই ঘরে কাদের দেখলাম বলো তো? বয়সের ভারে কি আমি চোখে দেখতে পাচ্ছি না, নাকি আমি সব ভুল দেখছি? তুমি একদম ঠিক দেখেছ। তোমার দেখায় কোনো ভুল নেই। মালিনী, তুমি? আশা করনি, তাই না? তার মানে ও গান তুমি গাইছিলে? কেন, ভালো লাগেনি? ওই গান তো তুমি আমাকে শিখিয়েছিলে। হেমপুষ্প গাছের তলায় বসে থাকা ওর ওই মলিন গলার স্বর আমার জীবনেও বলার নয়। ঝড়ে উথাল পাথাল হয়ে যাচ্ছে পুকুর পাড়ের প্রতিটি কোণা। গাছের ফুলগুলো ঝড়ের দাপটে বৃষ্টির মতো ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যে ঘোমটা খুলে হ্যাজাকটা তুলে ধরলো। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার মানে এখনো পর্যন্ত তোমার মন জুড়ে ওই সোমদত্তার বাস, তাই তো? কেন তুমি লুকিয়েছিলে তোমার প্রেমিকার কথা বলো? একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে রেখে সারা জীবন তুমি আমাকে ঠকিয়েছো। না না, তুমি বিশ্বাস করো, আমাদের বিয়ের পর থেকে আর কখনো ওর সাথে আমার না দেখা হয়েছে, না কথা। তবুও তো মালিনীর কোনো জায়গা হয়নি তোমার মনে, আদিনাথ। তাই আমার মৃত্যুটাও তোমার কাছে নিতান্তই সামান্য ঘটনা। না না গো, তুমি তুমি ভুল করছো মাদিনী, তুমি ভুল করছো। ভুল? কোনো ভুল না। এই পুকুরে ডুবেই আমাকে মরতে হয়েছে এই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। তুমি জানতে আমি সাঁতার জানি না, তাও সেদিন তুমি আমায় বারণ করনি পুকুরে যেতে। আরে ঘোনা মাদিনী, আমি পড়ে যাব। মালিনী, আমি তোমায় ঠকাইনি মালিনী। মালিনী, আমি তোমায় ঠকাইনি মালিনী। মালিনী, আমি সমুদ্রটাকে মনে রাখিনি, তুমি বিশ্বাস করো। ওনার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল সমুদ্রবাবু। তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি বড় বাবুকে আমার ভরসায় রেখে গেলে, কিন্তু কিন্তু আমি পারিনি। বাবার এই অবস্থার জন্য আমিই দায়ী। বাবাকে একলা রেখে যাও আমার একেবারে উচিত হয়নি। তুমি যাও দাদা বাবু, আমি বড় বাবুর সাথে একবার দেখা করেই আসছি। মালিনী, মালিনী, তুমি অন্তত যেও না মালিনী। মালিনী, মালিনী। শুধু শুধু পুরনো কথা ভেবে শরীর খারাপ করলেন বড় বাবু। বৌদিমণিও লোকটাকে সন্দেহ করলো সারা জীবন। আজীবন লোকটা খেটেই গেল, সুখী হতে পারলেন না কোনোদিন। হ্যাঁ, আমার গল্পটা আজ এখানেই শেষ। সব গল্পের শেষ তো আর মধুর হয় না, তবে আবার কখনো কোনো এক গল্প হবে যে গল্পের একটা সুন্দর সমাপ্তি থাকবে, এই জন্মে না হলেও পরের জন্মে। এ হচ্ছে সে নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে খুন করেন। আর সে রাত্রেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধরেরা আজও আছেন, কিন্তু
তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য, এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এমনকি খুঁজে দেখলে এখানে 2-4টে শিয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। এবারে পুজোর ছুটিতে আমি আর বসন্ততে মিলে নলিনদের দেশে এসেছি। কথায় কথায়ও বললে, তোমরা কখনো হান্টিং করেছো? হান্টিং মানে শিকার? হ্যাঁ হ্যাঁ, শিকার করেছো? না মানে সে কি করে সম্ভব? হ্যাঁ ভাই, কথাটা তুমি ঠিকই বলেছো। আসলে আমার প্রপিতামহ সেকেলে লোক ছিলেন, শিকার করতে দারুণ ভালোবাসতেন। ওই দেখো সেই বন্ধু, এখনো তাতে বারুদ ভরা আছে। বলো কি? তবে যাবে নাকি শিকারে? অন্য কিছু নয়, এই বুনো মুরগি টুরগি ধরতে, রাতে রোস্ট করতে পারবো। যেতেই পারি, বাট অনলি ফর বুনো মুরগি। কি বলো বসন্ত? প্রবলেম নট, আমি রাজি। চলো তাহলে এখনই বেরিয়ে পড়ি অভিযান। আস্তে 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 আস্তে, বসন্তটা দেখছি পুরো প্ল্যানটাই ডুবাবে। একটু শেষ দুপুরে বেরোবো, যখন বাড়ির সবাই ঘুমোবে। কেউ যেন জানতে না পারে, জানতে পারলে কেলেঙ্কারি বাঁধতে পারে। আচ্ছা বেশ, তাই সই। আমরা 3জন বন্ধুতে মিলে জিপে চড়ে বনের পথে রওনা দিলাম। মিনিট 15 পরেই বড় বড় শাল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা জঙ্গলে প্রবেশ করলাম। সেখানে প্রখর রৌদ্রের আলো নিশ্চিত্র পাতার ফাঁক দিয়ে প্রবেশ করে না। নলিন এক জায়গায় ওর জিপ গাড়িটা দাঁড় করিয়ে বললে, এখানে নামতে হবে, এরপর হাঁটা পথ। বসন্ত উৎসুক হয়ে বলে উঠল, বাপরে কত বড় জঙ্গল, ভাবতেই পারছি না, বেশ থ্রিলিং লাগছে ব্যাপারটা। নাও নাও, বেশি বিলম্বিত না করে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি চলো। তারপর 3জনে মিলে গাছের পর গাছ পেরিয়ে এগিয়ে চললাম। নলিন দাঁড়িয়ে পড়ে বললে, এখানে একটু দাঁড়ানো যাক, আসলে জঙ্গলটা বেশ গভীর, বেশি ভিতরে ঢুকলে পথ চিনে বাড়ি ফেরা মুশকিল হবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের চারপাশে শোভা পর্যবেক্ষণ করছিল। ঠিক এমন এক সময়ে বসন্ত চিৎকার করে বলে উঠল, আরে ওই দেখো, একটা বুড়ো মুরগি। সত্যি তো, সামনে গাছের আড়ালে একটা বুনো মুরগি কি যেন ঠুকে ঠুকে খাচ্ছে। নলিন ইশারায় চুপ করতে বললে, তারপর এক চোখ বুজে খুব মনোযোগের সাথে বন্দুক তাক করলে মুরগিটার উপর। যেই না নলিন বন্দুকের ট্রিগারটা টিপলে, অমনি গুলির আওয়াজে মুরগিটা চোখের পলকে ধা। এ দেখে বসন্ত হঠাৎ খেপে উঠল, বেটা মুরগি পালাবি কোথায়, আয় আয় বলেই ছুটতে শুরু করলো মুরগিটার পিছনে। বসন্তর পিছু পিছু আমি আর নলিনও ছুটতে শুরু করলাম। বসন্ত, ওরে বসন্ত, থামো থামো, আর যেও না, এরপর যে পথ হারিয়ে ফেলবে। বসন্ত, কি হলো কি হলো, কথা শোনো কথা শোনো। কি শুনে কার কথা? না না, আমি এই বেটা মুরগিকে ধরেই ছাড়বো। এরপর বসন্ত ছুটতে থাকলো, আর সাথে আমরাও। এক সময় গিয়ে মুরগিটার দেখা তো পেলামই না, অন্ধকারে পথটাও হারালো। নলিন হাঁপাতে হাঁপাতে বললে, এই বসন্তটার সবকিছুতে বাড়াবাড়ি। এবার এবার আর বাড়ি ফেরবার কোনো উপায় নেই। একে গভীর জঙ্গল, তার উপরে ঘুটঘুটে আধার। বসন্ত লজ্জায় মাথা চুলকোতে লাগলো। নলিন বললে, নাও নাও, একবার শেষ চেষ্টা করে দেখা যাক। ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে থাকি চলো। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়ল, নলিন তখন পথ চিনতে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার কোনো উপায় নেই। কারণ এখানে অমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর গ্রামও নাকি এখান থেকে কমপক্ষে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসে কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে,
আহা হা হা, কি সৌভাগ্য আমাদের! এত সুন্দর বাড়িতে যে রাত কাটাতে পারছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে? নলিন বললে, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি? বাদুর, চামচিকে না কালো অন্ধকার? আমি বললুম, ভয় পেও না, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার ব্যাগের কোটরে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি আছে। বসন্ত বললে, আমার ফ্লাস্কে গরম চা আছে। ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে করতে বললে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে। আমি বললাম, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনা জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে মস্ত বড় একটা হল ঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নেও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকে নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠছিল, তা মুগ্ধ করে দিল আমাদের নয়ন মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে, সে কারুকার্য অনুপম। আমি বললুম, বোধহয় এটাই নবাব বাহাদুরের নাচ ঘর। হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি নলিন? তোমার মুখ থেকে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্যই প্রস্তুত হয়ে আছো। নলিন বললে, একে বাড়িটার নাম ডাক ভালো নয়, তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কিনা। দমকা হাওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? নলিন বললে, এখানে ওসব কথা আমার ভালো লাগছে না মোটেও। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো, আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সে ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধরাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভিতরে চঞ্চল হয়ে উঠছে যেন সমস্ত দরজা জানলা। একখানা এনামেলের ডিশের উপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলো। নলিন কলার খোসা ছাড়াতে বসলো। বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বললে, কোথায় ডিম? কেন, ওই ডিশে ঘোড়ার ডিম আছে বলে সে খালি ডিশখানা আমার দিকে এগিয়ে দিলে। আমি বললুম, চালাকি হচ্ছে? আমি এই মাত্র 6টা ডিম ডিশে নিজের হাতে ঢেলেছি। তোমার দিব্যি শুনেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। 2টো বাতি জেলে টর্চের আলো নিয়ে 3 জনে মিলে ঘরের চারদিক খুঁজতে লাগলো, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে? বসন্ত বললে, অসম্ভব। তবে সেইটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে। হতভাগা চোরকে আমি এক্ষুনি খুঁজে বের করব। আচম্বিতে আমিও অনুভব করলাম ঘরের ভিতরে আমরা ছাড়াও যেন বাহিরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চোখের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে বলে উঠল, বসন্ত, বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধ স্বরে বললে, না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিল। নলিন সচকিত স্বরে বললে, দেখো দেখো, ওই কোণে
ওই কোণে সাদা মতো কি একটা রয়েছে দেখো। ঘরের দক্ষিণ কোণে মেঝের উপরে সত্যি শ্বেত বর্ণ কি যেন অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। এক জোড়া পা, রক্ত মাংসের পা নয়, সে একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পায়ের উপরে বাঁধা রয়েছে এক জোড়া নুপুর। বসন্ত বললে, ও হাড় দুখানা নিশ্চয় ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বললে, না না, এতক্ষণ ওখানে কিচ্ছু ছিল না। আমি বললাম, নলিন, সেকালের সেই নবাব নাকি তার তার নর্তকীকে খুন করেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বললে, ও আবার কি বসন্ত, ও আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ আমরা ঘরে যেখানে বসেছিলাম ঠিক সেখানেই পাথরের দেওয়ালের উপর জলজল করছে দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে। তাদের ভিতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিলে বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল। কিন্তু সে বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমন জল করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। শব্দটা যত প্রখর হলো ক্রমশই আমার শরীর অবস্থতে শুরু করলো। বেশ বুঝতে পারলুম এ হচ্ছে নুপুর পরা হাড়ের পায়ের জাদু। সে এগিয়ে আসছে আমাদের দিকে। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। নলিন বিকট এক আর্তনাদ করে ছুটলো বাইরের দরজার দিকে। বসন্ত চিৎকার করে বলে উঠলে, কাপুরুষ, কিসের এত ভয়? এসব হচ্ছে আর কিছু নয়, শুধুমাত্র হ্যালুসিনেশন, মরিচিকা। আমি বসন্তের এসব প্রলাপ বাক্যে একদম কান দিলুম না। নলিনের পথ ধরে সোজা বাইরের দিকে লাফ মারলুম। তারপর সে আধারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো নলিনের পিছু পিছু। এভাবে কতক্ষণ ছুটলুম মনে নেই, তবে এক সময় বুঝলুম জঙ্গল শেষ হয়ে গেছে। নলিন আর আমি জিপের সামনে এসে হাঁপ ছাড়লুম। নলিন বললে, সুরেন, বসন্ত কোথায়? জানি না, তবে ও কিছুতেই ওই মহল ছাড়তে রাজি হচ্ছিল না। আমি প্রাণ বাঁচাতে কোন রকমে বেরিয়ে এসেছি। সর্বনাশ! নলিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাড়ির লোকদের কি জবাব দেব এখন? আমিও নলিনের সাথে বসে পড়লাম। ভয়ে আতঙ্কে দুজনেই জড়সড়। সময় এগিয়ে চলল সময়ের মতো। রাত গভীর হলে দুজনেরই চোখ জুড়িয়ে এলো ঘুমে। গভীর রাতের দিকে হঠাৎ চিৎকার ভেসে উঠল, নলিন বললে, আরে এই যে বসন্তের কণ্ঠ। আমরা দুজনে ছুটতে বসন্তকে খুঁজে বের করলুম। ও হাঁপাতে হাঁপাতে বললে, উফ ভাই, জোর বাঁচা বেঁচেছি আজ। আর কোনোদিন অন্ধকারে যেখানে সেখানে যাচ্ছি না। কেন, হয়েছেটা কি? আগে গাড়িতে ওঠো, যেতে যেতে সব বলছি। গাড়িতে উঠে বসন্ত বলা শুরু করলে, তোমরা তো ওখান থেকে বেরিয়ে পড়লে। আমি প্রথমে কিচ্ছু বুঝিনি। ধীরে ধীরে দেখলুম আমার সারা শরীর পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে। পর মুহূর্তে বিভৎস দৃশ্য জরিপ করলুম আমি। নর্তকী সাজে সজ্জিত এক কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। মহলের চারধারে আলো ছড়িয়ে পড়ছে, ঝাড়বাতি থেকে আলো ঠিকরে পড়ছে। কঙ্কাল মূর্তির বিভৎস দাঁতগুলি সে আলোয় চকচক করে উঠল। সে কঙ্কাল অট্ট হাসি আস্তে আস্তে খুব কাছে এগিয়ে এলো আমার। তারপর বলল, ইস, কতদিন মানুষের রক্ত পান করিনি। সেই 250 বছর আগে শেষ রক্ত পান করেছিলাম। আজ গোটা একখানা মানুষ আমার সামনে। কি সৌভাগ্য আমার!
তারপর চোখের পলকে তীরের ফলার মতো দুটো ছুচলো দাঁত ঢুকিয়ে দিল আমার ঘাড়ে। আমি চিৎকার করতে গিয়েও পারলুম না, ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া আবার জোগাড়। তারপর হঠাৎ করে কে যেন বলে উঠলো, তারা হতচ্ছাড়ি রাক্ষসী, আমার তুই এসব শুরু করেছিস, তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখলাম রাজ পোশাকে এক কঙ্কাল থেকে পিছনে এসে হাজির হয়েছে। তার আওয়াজে কঙ্কাল নর্তকী আমায় ছেড়ে দিয়ে বললে, তুই আবার আমার কাছে বাধা দিতে এসেছিস? আমায় খুন করে তোর স্বাদ মেটেনি? চুপ কর হতচ্ছাড়ি, তুই বেঁচে থাকতেও মানুষের ক্ষতি করেছিস, আর মরে গিয়েও তোর শয়তানি কমেনি। মরার পরে প্রথমে আমায় মারলি, তারপর যে সবাই ভয়ে প্রাসাদ ছেড়ে পালালো, অমনি তোর রক্তের নেশা চড়ে গেল। কিন্তু আমি তো তোকে কোনোদিন আর কাউকে মারতে দেব না। কঙ্কাল নর্তকী রেগে ওর দিকে তেড়ে গেল, ও সাথে সাথে তেড়ে এলো। দুজনের মধ্যে জোর লড়াই শুরু হলো। এ ফাঁকে আমি সেখান থেকে দেখা। ও, তার মানে রাজাকে সেই নর্তকী মেরেছিল সে রাতে। ধরি নর্তকীর ভূত। যাই হোক, আর কোনোদিন এ ভুল করতে চাও বসন্ত? নমস্কার, ঢের শিক্ষা হয়েছে, এখন মানে মানে বাড়ি পৌঁছতে পারলে হয়। ফুচকা লিবেন গো, ফুচকা, ফুচকা লিবেন গো। প্রায় মাস তিনেক হয়ে গেল ভালো মন্দ কিছু পেটে পড়েনি। কিছুদিন আগে আচমকা বেদম শরীর খারাপ। ডাক্তারবাবু জানালেন আমার নাকি ভয়ানক অম্লশূল হয়েছে। ব্যাস, বাইরের খাওয়া দাওয়া সব বন্ধ। কাজের সূত্রে এই অজপাড়াগে পোস্টিং। এখানে কোয়ার্টারে একাই থাকতে হয়। দাদা বাবু, আপনার জন্য ভাত আর আলু সেদ্ধ ঢাকা দিয়ে রেখেছি রান্নাঘরে, দেরি করবেন নি। বেশি রাত করলে কিন্তু আবার ফের চোয়া ঠেকুর তুলবেন। আহ, জনার্দন, সারাক্ষণ ধরে এই হুকুম দিস না তো। তোর হাতের এই পোড়া ভাত আর আলু সেদ্ধ খেতে খেতে আমার মুখটা একেবারে পানসে হয়ে গেছে। মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ রাঁধতেও পারিস। এখন এগুলো রেখে যা দেখি, আমায় উদ্ধার কর। যা খুশি করুন গে, এবার কিন্তু অসুখ বাঁধলে আমি আর দেখতে আসবনি বলে দিলুম। তখন দেখবো ডাক্তারবাবুর বকা খাওয়ার হাত থেকে আপনাকে কি বাঁচায়। জনার্দন গজগজ করতে করতে চলে গেল। কি বা করব, রোজ একই খাবার খেতে খেতে আর পেরে উঠছি না। না, গলায় এক গ্লাস জল ঢেলে টেবিলে ফাইলপত্র নিয়ে বসলুম। ফাইল কত ঘাটতে ঘাটতে বেলা গড়িয়ে গেল। এইবার বিছানায় পড়লেই ঘুমে চোখ জুড়িয়ে আসবে। ফুচকা খাবেন? কেউ ফুচকা খাবেন গো? ফুচকা। দই ভাত জানালার বাইরে থেকে একটা টংলং টংলং শব্দ কানে এলো। ফুচকা নিবেন গো? টক জাল ফুচকা, দই ফুচকা, চুরমুর। চমকে উঠলাম। এই মাঝরাতে স্বপ্ন টপ্ন দেখছি না তো? এই অজপাড়া গায়ে এই গভীর রাতে ফুচকা বেচ থেকে এলো। টক জাল ফুচকা নিবেন গো? আমার জিভে তৎক্ষণাৎ জল চলে এলো। কতকাল যে ফুচকা চুরমুর ঘুগনির গাড়ির দিকে পা বাড়ায়নি তা কে জানে। ভাবলাম একটা দিন পেটে ফুচকা পড়লে কি বা এমন ক্ষতি হবে। সাত পাঁচ না ভেবে তৎক্ষণাৎ বাইরের দিকে ছুটলাম। উঠোনের ওপারে নিশ্চিদ্র অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। তবে খানিক এগোতেই সদরের সামনে দেখলাম বহু দূরে মেঠো পথ ধরে একটা মানুষ অন্ধকারে ফুচকার গাড়ি নিয়ে গিয়ে চলেছে। এই ফুচকা নিবেন গো? ফুচকা, মন মাতানো, সাদে টাটকা, বড় বড় ফুচকা। মনে হলো মরুভূমিতে এক পাত্র শরবতের মতো এই ফুচকাওয়ালা আমার সামনে উদয় হয়েছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, ফুচকা নেবো, ফুচকা। এগিয়ে আসেন, দাঁড়াতে পারবো না বাবু। আশ্চর্য, দয়া করে দাঁড়াও, আমি আসছি। আসেন,
জলদি আসেন। ফুচকাওয়ালা ক্ষণিকের জন্য সে পথে দাঁড়ালো না, বরং সে ফুচকার গাড়ি নিয়ে এগিয়ে চলল বহু দূরে মাঠের প্রান্তে বাঁশ বাগানের দিকে। যাবে কোথায় ও? আমি তড়িঘড়ি উঠোনে রাখা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিতেই রাতে কিচ্ছু খাইনি, তার উপর ফুচকার কথা মনে করে খিদের উদ্বেগটা যেন আরো বেড়ে চলেছে। এই গাঁগঞ্জের রাতে একই চারপাশ নিঝুম হয়ে পড়ে, শুধু একই তালে ঝিঝির কলতান আর অজানা জন্তুদের চিৎকার। আরে ও দাদা, দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। কি হলো? ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কোনো ফুচকার গাড়ি নেই, এক্ষুনি বাড়ি যাও। হঠাৎই দেখলাম এক আগন্তুক একটা প্রকাণ্ড ছাতা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার কি? আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? প্রকাণ্ড ছাতার আড়ালে লোকটার মুখটা কেমন অস্পষ্ট, ভালো করে দেখতে পেলাম না। ওদিকে কেউ নেই, ভালো কথা বলছি, চলে যাও। কি শুরু করেছেন কি? আমার হাতটা ছাড়ুন। এখন এসব প্রশ্ন করার সময় নয়, ওদিকে গেলেই তোমার বিপদ। এইসব বুজরুকি করার আর জায়গা পান না, না? সরে দাঁড়ান আমার সামনে থেকে। সেই আগন্তুককে রীতিমতো উপেক্ষা করে এগিয়ে গেলাম সামনের দিকে। ততক্ষণে আর ফুচকার গাড়িটাকে দেখতে পেলাম না। পাশে ধানি জমি পেরিয়ে একটা বিশাল মাঠ, তারপরেই বাঁশবাগান। আর কি ওখানে যাওয়া ঠিক হবে? ওদিকে তো কেউ যায় না। কি মনে হতে সাহস করে বেদম জোর সাইকেল চালিয়ে এগিয়ে গেলাম মাঠের দিকে। মাঠের শেষের দিকে একটা শ্যাওড়া গাছের তলায় এসে দাঁড়ালাম। ওই মূর্খ লোকটার কথা শুনে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে। কি কুক্ষণে যে দাঁড়াতে গেলাম, ধুর, বাড়ির দিকে এগোই। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে এক রাশ হতাশা নিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। ঠিক সেই সময় বাবু, বাবু আমায় খুঁজছিলেন? দেখলাম একটা রোগা পিলপিলে চেহারার লোক, পরনে পাজামা আর ফতুয়া, ঠিক পাশেই ফুচকার গাড়ি। সেখানে টিমটিমে আলো জ্বলছে। গাড়ির মধ্যে কাঁচের বাক্সে সাজানো থরে থরে ফুচকা, পাশে একটা হাঁড়িতে টক জল আর একটা ডেচকিতে আলু মাখা। টক জলের এই সুবাস যেন আমাকে মুহূর্তেই মোহিত করে তুলল। একটা সুঘ্রাণের স্পর্শে জিভের মধ্যে যেন জলে ভরে উঠল। ওর দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করে বললুম, ওহ, এই তো তুমি! কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। সাইকেল নিয়ে ছুটতে ছুটতে আমার হাঁপানি ধরে গেল। বাবু, আমি তো এখানেই ছিলাম। থাক, আর দাঁত বের করে হাসতে হবে না। সে কখন থেকে ভাবছি যে ফুচকা খাবো ফুচকা খাবো, তোমার কোনো পাত্তাই নেই। ফুচকাওয়ালা জিভ কেটে বললে, এই না না বাবু, আসলে সেসব কিছু নয়। আমি তো খদ্দেরের জন্যই ফুচকা নিয়ে এইছি এত রাতে। আপনারে না খাইয়ে কি আমার সে সুখ হবে? থাক, হয়েছে হয়েছে, এখন আর নিজের গুণগান গাইতে হবে না। তাড়াতাড়ি মাখো তো দেখি, বেশি করে টক ঝাল আলু দিয়ে মাখো দেখি। কতদিন ফুচকা খাইনি। ফুচকাওয়ালা ঠিক আমার কথা মতোই আলু সেদ্ধ, ছোলা, মটর, তেঁতুল আরো নানান মশলা দিয়ে ফুচকার পুর মাখতে শুরু করলো। আচ্ছা, তোমার নাম কি? এইখানে তো তোমায় আগে কখনো দেখিনি। বাবু, আমার নাম বিচু, থাকি আর 3টে স্টেশন পরে কোতালিতে। কোতোয়ালি? কেন বাবু, আপনি কি ওখানের কাউকে চেনেন নাকি? না 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 না, আমি কেন ওখানে কাউকে চিনতে যাব? বিশুকে দেখলাম আপন কায়দায় বেশ নিজের মতো করে আলু মাখছিল। ও যেন আমার স্বাদের সম্পূর্ণটাই জানতো আগে থেকে। একদম পরিমাণ মতো লঙ্কা, লেবু আর তেঁতুল জলের মিশ্রণে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এই আদিগন্ত মাঠ ঘাট এলাকা জুড়ে। মনে হলো এত সুন্দর ঘ্রাণ আমি এই জীবনে প্রথমবারের মতো পাচ্ছি। এরপর বিশু আমার দিকে একটা বড় জাম্বো সাইজের ফুচকা এগিয়ে দিল। তাতে তেঁতুল জল টলটল করছে। এই নিন বাবু, এই দেখুন তো কেমন হয়েছে ফুচকাটা।
কোনো দিকে নাচে ফুচকাটা মুখে পুরতেই চমক লাগলো। মুখের ভিতর মনে হলো একটা অপূর্ব স্বাদের অনুভূতি খেলা করে গেল। জীবনে কতবার ফুচকা খেয়েছি, কখনো তো এমন স্বাদের অনুভূতি পাইনি। না না, আমার মনে হয় এত কাল বাদে ফুচকা খেয়েছি বলে নয়, এই স্বাদ যেন সত্যি অতুলনীয়, অনন্য। বাবু, ফুচকাটা ঠিক আছে তো? ঠিক আছে মানে? এতে কি মিশিয়েছো বিশু? এত অপূর্ব খেতে লাগছে। কি যে বলেন বাবু, কিছু মেশাতে যাব কেন? বিশু আরেকটা ফুচকা ততক্ষণে এগিয়ে দিয়েছে আমার শালপাতার দিকে। দ্রুত আর কোনো দিকে না চেয়ে সেটা মুখে পুরলাম। এই রাত বিরাতে ফুচকা বিক্রি করছো, তোর ভয় করে না বিশু? বিশু আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, ভয় আমার কেন করবে বাবু? ভয় তো যারা দোষ করেছে তাদের হয়, আমি তো কোনো দোষ করিনি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। আহা, ফুচকা দাও থামালে কেন? তাড়াতাড়ি দাও, পরে ফুচকা দাও। আর তো ফুচকা পাবেন না বাবু, অনেক ফুচকা খেয়ে ফেলেছেন। এই মানেটা কি? আর দেবে না মানে? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। আমার মধ্যে যেন একটা অদ্ভুত আসক্তি দানা বেঁধেছে। আমি যেন চেয়েও ফুচকা খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারছি না এবার। না বাবু, আর তো ফুচকা আপনাকে দেওয়া যাবে না। আমি চললুম এখান থেকে, বিদায়। আমার জিভ থেকে অনর্গল লালা ঝরতে শুরু করেছে। না বিশু, না, তুমি তুমি আমার সাথে এরকম করতে পারো না। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, দাঁড়াও, যেও না, যেও না। আসুন বাবু, আসুন, ফুচকা খেতে আসুন। আমি ছুটতে ছুটতে কখন যে বাঁশবাগানের মধ্যে প্রবেশ করেছি খেয়াল নেই। কোথায় বিশুর ফুচকার গাড়ি? কোথাও তো দেখতে পাচ্ছি না। এদিকে আমার জিভ বাধা মানছে না, আমার সারা শরীর উতলা হয়ে উঠেছে। সারা বাঁশবাগানে একটা অদ্ভুত চিৎকার। ফুচকা নেবে গো, ফুচকা। কোথায় বিশু? কোথায় কোথায় সেই ফুচকার গাড়ি? রাতের কালো আধারে ঝিঝির কণ্ঠস্বর ছাপিয়ে সেই স্বর ভেসে আসছে। আমি যখন ওই মায়াবী ফুচকা খাবার জন্য উন্মাদ পীড়িত, ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটা ছোলা মটর আর টক জলে ঠাসা ফুচকা। আমি কেমন উন্মাদের মতো ছটফট করে উঠলাম। মনে হলো এইবার আমার তৃপ্তির ঘড়া পূর্ণ হবে। আমি ওটার দিকে হাত বাড়িয়ে দিলাম, সাথে সাথে সেই ফুচকা সরে গেল। কি হলো? ওটা কি? আমি ওটাকে কেন ধরতে পারছি না? আমি ওটার দিকে ছুটে গেলাম, কিন্তু ফুচকাটা ক্রমশই আমার থেকে দূরে সরে যেতে শুরু করলো। কিন্তু আমি এই ঘন অন্ধকারের মধ্যে ছুটে চললাম সেই ফুচকার পিছনে। আমার জিভ যেন ক্রমেই বেরিয়ে এলো সেই ফুচকাটার নাগাল পাওয়ার জন্য, কিন্তু না, সেটাকে আমি কিছুতেই ছুঁতে পারছি না। নিশ্চিদ্র বাঁশবাগানের মধ্যে এই কোন মায়াবী মরিচিকার পিছনে আমি ছুটে চলেছি আমি জানি না। অবশেষে সেই ফুচকা একটা জায়গায় এসে থামলো। এইবার আমি সেই ফুচকার নাগাল পাবো। ঠিক সেই সময় ফুচকাটাকে সামনে থেকে ধরতে যাব, কিন্তু ফুচকাটা বুদবুদের মতো কোথায় উবে গেল। এই যে মিস্টার তারাপদ, এত লোভ কেন আপনার? বেশি লোভ করা ভালো নয়, সে কি আপনার জানা নেই? একটা ফুচকার পিছনে এভাবে ছুটে চলেছেন। মানে কি বলছো? ওটা কি বিশু? ঠিকই তো বলছি। এত লোভ করছেন কেন? একটা লোভী স্বার্থপর মানুষ। কে 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 তুমি? আমি সেই মানুষটার ছেলে যাকে তুই অপমান করে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। মনে পড়ে সেসব দিনের কথা? মানে কে 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 তোমার বাবা? আমার বাবার নাম মানিক মণ্ডল। চিনতে পারছিস? তোর অফিসে তোর অধীনে থাকা সামান্য সেলসম্যান। কি? মানিক বাবু? হ্যাঁ রে, হ্যাঁ, সেই কোতোয়ালির মানিক বাবু। আমার বাবা কি না করেনি কোম্পানির জন্য? কি পেয়েছে?
শেষ বয়সে আমার বাবাকে পথে বসালি তুই। ম্যানেজার হয়ে তুই কোম্পানিকে বোঝালি আমার বাবা নাকি লোভী স্বার্থপর, যুগের সাথে তাল মিলিয়ে তিনি চলতে পারেন না। বৃদ্ধ বয়সে চাকরি হারানোর যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না, একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। এরপর আমাদের পরিবারটা তিলে তিলে ধ্বংসের পথে এগিয়ে গেল। আমি কলেজ ছেড়ে কটা ফুচকা নিয়ে পথে পথে বিক্রি করতে শুরু করলাম। আমার সর্বস্ব দিয়ে আমি বাবার ওষুধ, সংসারের খরচ সব কিছু পূরণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, একদিন আনমনে রাস্তা পার হচ্ছিলাম আর ব্যাস, মুহূর্তের মধ্যে সব শেষ। আমার বাবা আমার মৃত্যু শোক মেনে নিতে পারেনি। সব কিছু কার জন্য হারিয়েছে জানিস? শুধু তোর জন্য, তোর জন্য, তোর। বিশুর মুখে এই সব কিছু শোনার পর আমার সারা শরীর তরতর করে কাঁপতে লাগলো। আমি যে কতটা অন্যায় করে ফেলেছি তা আমি কল্পনা তো ভাবিনি। ভেবেছিলাম কোম্পানিতে নিজের জায়গাটা শক্তপোক্ত করব, কিন্তু কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারিনি এমনটা হবে। বিশ্বাস করো বিশু, আমি ভুল করেছি, কিন্তু আমি এইসব ঘটে যাবে জানতাম না। তুই আমার জালে যে ধরা দিয়েছিস, তোর আর কোনো মুক্তি নেই। বিশুর সেই জল জলে চোখ। না না বিশু, আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমায় ছেড়ে দাও, মাফ করে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, তোকে ছেড়ে দেব? বিশু সেই ফুচকার গাড়ি আমার দিকে এগিয়ে এলো। আমি ছুটতে শুরু করলাম পাগলের মতো। বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না, কেউ না। বাঁশ ঝাড় ঝোপ জঙ্গল পেরিয়ে কতক্ষণ যে ছুটেছি তার ইয়ত্তা নেই। এই গহীন রাতে আমি যেখান থেকে আর বেরোতে পারবো না তা ভালোই বুঝতে পারছিলাম। সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন দেখলাম সেই বাঁশ ঝাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই আগন্তুক। আমি হাঁপাতে হাঁপাতে ওনার কাছে এসে বললাম, আমায় উদ্ধার করুন, আমার বড় বিপদ। আগন্তুক বাইরের দিকে নির্দেশ করে বললেন, ওই যে ওইখানে তোমার সাইকেল রাখা আছে, চলে যাও। এদিকটা আমি সামলে নিচ্ছি, এ পথে আর কোনোদিন যেন এসো না। আমি ছুটে সাইকেলে গিয়ে বসলাম। তারপর পিছনে তাকাতেই উনি ছাতাটা তুললেন। মানিক বাবু, সেই এক রূপ, শান্ত স্থির দৃষ্টি, শুধু চোখের তলায় কালি জমেছে। আমি চিৎকার করে বললাম, মানিক বাবু, মানিক বাবু, আমি পাপ করেছি, আমি পাপ করেছি মানিক বাবু। আহ, তারাপদ, কোনো কথা বলো না, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ততক্ষণে সাইকেল ছুটিয়েছি অনেক জোরে। মনের মধ্যে নিজের ওপরে একটা ঘৃণা বিদ্বেষের জন্ম নিল। মানিকবাবু আজও প্রমাণ করে দিলেন তার মন কতটা উদার।